আমাদের তো দৈনন্দিন জীবনে ওই পরিশ্রমটা কমে গেছে। এখন খাবারটা যদি আমরা ওই হিসেবে না কমাই বা পরিশ্রমটা যদি আমরা না বাড়াই, তাহলেই কিন্তু একটা ভারসাম্য হারিয়ে যাবে। প্রেগনেন্ট মহিলাদের শুধুমাত্র প্রেগন্যান্সির জন্য একটা ডায়াবেটিস হয়, আবার 2 ঘন্টা পর 140 এর কম। প্রি ডায়াবেটিস তখনই বলবো যখন আমাদেরকে সতর্ক হতে হবে। 100 থেকে 130 খালি পেটে, আর 140 থেকে 199 অবধি। বেসিক্যালি আমরা যে খাবারটা খাই, আমাদের খাবারটা রক্ততে যায়, এবার রক্ত থেকে খাবারটাকে আমাদের কোষে পৌঁছতে হবে। কোষে পৌঁছলে তবে আমাদের বডি ওই খাবারটার এনার্জিটা পাবে। পেশেন্টের অতিরিক্ত খিদে পাবে, অতিরিক্ত জল তেষ্টা পাবে, আর বারবার ইউরিন করতে যাওয়া, পেচ্ছাপ করতে যাওয়ার ইচ্ছে হবে। যখন রাত্রে আমরা 6-8 ঘন্টা জল খাচ্ছি না, তবুও আমাকে 2-3 বার উঠতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন যে হ্যাঁ, কিছু একটা প্রবলেম আছে। যদি অবজার্ভ করে কি যে কারো পেচ্ছাপে পিঁপড়ে এসে লেগে যাচ্ছে, ছোলা ভিজিয়ে খেলে 10 ক্যালোরি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ওই ছোলাটাকে যদি সিদ্ধ করে খাই, ওটাতে 20 হবে। ওটাকে ভেজে চানা মশলা বানিয়ে খাই, ওটাই 40 ক্যালোরি হবে। ওটাকে ডাল বানিয়ে একদম আরো ওই মুচমুচে প্যাকেটে এখন যেগুলো পাওয়া যাচ্ছে, ওটাই সেম জিনিসটাই 100 ক্যালোরি দিয়ে দেবে। ওই সেম পরিমাণ ছোলাকে কিন্তু আমরা 4 রকম ভাবে খেলে 4টে ক্যালোরি পাবো। যেখান থেকে ইনসুলিন বের হয় আমাদের অগ্নাশয় থেকে, ওই পার্টিকুলার কোষগুলো নিজস্ব কারণে ওটা খারাপ হয়ে যায়। অটো ইমিউন বলে আমাদের ডাক্তারি ভাষায় সেটাকে। Namaskar, welcome to Bangla Health with iCure. Today we have Dr. Tahir Hussain. উনি আজকে আমাদের সাথে রয়েছেন। Thank you so much for being part of this show. এবং আমাদের যেটা অবজেক্টিভ, দ্যাট ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কথা শুনি, অনেক রকমের পেপার, নিউজ, অন্যান্য চ্যানেলসে যে আমরা দেখি অ্যাবাউট দিস। এবং অবজেক্টিভ রয়েছে যেহেতু আইকিওর বিভিন্ন রুরাল এবং সেমাই আরবান পপুলেশনে কাজ করছি, আমরা ছোট শহর এবং গ্রামাঞ্চলে আমরা কাজ করছি আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কারের থ্রু দিয়ে। এবং আমরা অনেক দেখেছি যখন তারা পেশেন্টদের সাথে ডিসকাশনস করছে, বিশেষ করে বেসিক্স অ্যাবাউট ডায়াবেটিস সম্বন্ধে তাদের অনেক ধরনের কোয়েশ্চেন্স রয়েছে। সো welcome Dr. Tahir Hussain. Just to brief onar ব্যাপারে, he has more than 10 years of experience in the healthcare, including both as a critical care physician and expertise in chest medicine and MD in the pharmaceutical physician. এবং উনি ডায়াবেটিস সম্বন্ধে as a base, in a very practical oriented way তে, যাতে সাধারণ মানুষ কিভাবে ডায়াবেটিস সম্বন্ধে সেই জিনিসটা উনি আমাদের কাছে এক্সপ্লেন করে দেবেন। সো ডক্টর তাহির হোসেন, শুরুতেই অনেক ধন্যবাদ ফর গিভিং ইউর টাইম। আমরা চলে যাই সোজাসুজি যে ডায়াবেটিস এই সম্বন্ধে we know many things, বাট কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা কিভাবে করা উচিত সেটা হয়তো সমস্ত মানুষের কাছে সেটা জানা নেই। So if you can explain briefly এটার ব্যাপারে, যদি if you can explain to us briefly about what exactly we mean by diabetes. ধন্যবাদ মিস্টার সাতরা ফর ব্রিফ ইন্ট্রোডাকশন। সো ডায়াবেটিস এখন আমাদের ডেইলি, পেশেন্ট এরকম কোনো দিন যায় না যেদিন আমরা ডায়াবেটিস দেখি না। দাদা এরকম কদিন পর চলে আসবে, এমন কোনো ঘন্টা থাকবে না যে ঘন্টায় আমরা ডায়াবেটিস পেশেন্ট দেখবো না। বেসিক্যালি খুব সহজভাবে যদি আমি বলতে চাই, ডায়াবেটিস হলো শরীরের এমন একটা অবস্থা যখন আমাদের বডি হয়তো ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে, বডি ওটাকে ব্যবহার করতে পারছে না। এইটাই হচ্ছে ওভারঅল ডায়াবেটিসের একমাত্র মূল কেমিস্ট্রি। ইনসুলিন কথাটাও আমরা জানি যে ইনসুলিন জিনিসটা কি, ইফ ইউ ক্যান এক্সপ্লেন ইনসুলিন। বেসিক্যালি আমরা যে খাবারটা খাই, আমাদের খাবারটা রক্ততে যায়, এবার রক্ত থেকে খাবারটাকে আমাদের কোষে পৌঁছতে হবে। কোষে পৌঁছলে তবে আমাদের বডি ওই খাবারটার এনার্জিটা পাবে। তো এই যে বডি ইনসুলিন জিনিসটা যেটা কাজটা করে কি, যে খাবারটাকে রক্ত থেকে কোষের মধ্যে পৌঁছে দেয়। এবার যদি ইনসুলিন যদি না তৈরি হয় বা ইনসুলিন ঠিকঠাক যদি কাজ না করতে পারে, তাহলে কি হবে, আমাদের ওই খাবারটা কোষের মধ্যে ঢুকবে না, আর না ঢুকতে পারলে আমরা এনার্জি পাবো না, দিয়ে রক্ততে শুধু খাবারটা থেকে যাবে, যার কারণে রক্তে ব্লাড সুগারের মাত্রা অতিরিক্ত বেশি থাকবে, কিন্তু ওই সুগার বা গ্লুকোজটা আমাদের বডিতে
কোনো কাজ করে উঠতে পারবে না। হুম। তো তাহলে এই ইনসুলিন থেকে আমরা যে ডায়াবেটিসের দিকে আমরা চলে যাচ্ছি, তো বডি কোন কন্ডিশনে আমরা সেটা বলতে পারবো যে এরকম কন্ডিশন হলে তাদেরকে আমরা প্রি ডায়াবেটিক কন্ডিশনস বলতে পারি, বা এইরকম কন্ডিশন হয়ে গেলে তাদেরকে আমরা ডায়াবেটিক অ্যাজ এ কন্ডিশন বলতে পারি? তো বেসিক্যালি আমাদের গাইডলাইন যেটা আছে, গাইডলাইনে সুগারের ভ্যালু দিয়ে আমাকে বুঝতে হবে, মানে পেশেন্ট ডায়াবেটিস হলো কি হলো না বোঝার একমাত্র উপায় তার ব্লাড সুগারটাকে চেক করা। এবার হুম, স্বাভাবিক যে আমরা ধরে রেখেছি, আমরা সবাই জানি যে সুগারটাকে সকালবেলা এটার খালি পেটে বা খাওয়ার 2 ঘন্টা পর চেক করতে হয়, ফাস্টিং আর পিপি। তো ফাস্টিং যদি 100 কম থাকে আর পিপি যদি 140, মানে খাওয়ার 2 ঘন্টা পরেরটা 140 এর কম যদি থাকে, তাহলে স্বাভাবিক, কাউকে কোনো চিন্তা করার দরকার নেই। এবার যদি প্রি ডায়াবেটিস আমরা তখনই বলবো যখন সকালে খালি পেটেরটা 100 থেকে 125 এর মধ্যে আছে, হুম, আর খাওয়ার পরে 2 ঘন্টা যেটা 2 ঘন্টা পর যেটা ওটা 140 থেকে 199 পর্যন্ত। এই যে হুম, প্যারামিটারটা যদি হয়ে যায় তাহলে আমার প্রি ডায়াবেটিস। এই সময় আমাকে সতর্ক হয়ে যেতে হবে, খাওয়া দাওয়া হাঁটা চলা এগুলো মেনটেন করতে হবে তখন। হুম, আর 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস কখন বলবো, সকালবেলা খালি পেটের ব্লাড সুগারটা যদি 126 হয়ে যায় আর পিপি মানে খাওয়ার 2 ঘন্টা পর ওটা 200 বেশি, এইটা হুম, হয়ে গেলে সেদিন কিন্তু তার স্ট্যাম্প পড়ে গেল কি যে ভদ্রলোক ডায়াবেটিসে আক্রান্ত। কেমন? হুম, তো এই 3 খানা প্যারামিটার আমাদের মনে রাখতে হবে। নরমাল খালি পেটে 100 র কম, খাওয়ার 2 ঘন্টা পর 140 এর কম। প্রি ডায়াবেটিস তখনই বলবো যখন আমাদেরকে সতর্ক হতে হবে। 100 হুম। থেকে 125 খালি পেটে আর 140 থেকে 199 অবধি খাওয়ার 2 ঘন্টা পর। আমরা আর এটাও শুনেছি যে ডায়াবেটিস মেইনলি যেটা আমরা শুনেছি সেটা ২ প্রকারের হয়। তো সেই ব্যাপারে যে if you can throw some light যে এটার ব্যাপারে if you can tell যে ডায়াবেটিস কি ধরনের হয়? ডায়াবেটিস আগে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন ছিল। টাইপ 1 একটা জুভেনাইল ডায়াবেটিস বলতো। তারপর হুম, লেট অনসেট অফ ইয়ং এজ, এবং মাল্টিপল এমওডি, ম্যাচুরিটি অফ ডায়াবেটিস অফ ইয়াং এজ, বিভিন্ন কমপ্লিকেটেড ওয়েতে ছিল। যদি আমরা হুম, সিম্পলিফাই করে দিই পুরো জিনিসটাকে, তাহলে একজন হুম, মানুষের দুটো হুম, প্রকারের ডায়াবেটিস হতে পারে। আইদার হুম, টাইপ 1 ডায়াবেটিস অথবা টাইপ 2 ডায়াবেটিস। শুরুতে হুম, আমরা একটা কথা বলেছিলাম যে ডায়াবেটিস হয় দুটো কারণে। আইদার হুম, মানে হয়তো তার বডি থেকে ইনসুলিন বেরোবে না, অথবা ইনসুলিন বেরোবে ঠিকঠাক কাজ করবে না। তো টাইপ হুম, 1 ডায়াবেটিস হচ্ছে সেই ধরনের জিনিস যেগুলো হচ্ছে বডি থেকে ইনসুলিন বেরোয় না। যখন হুম, হুম, বেরোয় না ইনসুলিন, এটা টাইপ 1 হয়ে গেল। এবার ইনসুলিন বেরোনোটা হয়তো আগের থেকে কমে যায় বা যা বেরোচ্ছে সেটা কাজ করছে না, এটা হতে হুম, গেলে আমার টাইপ 2 হয়ে গেল। এই দুটো হচ্ছে আমার প্রাইমারি ডায়াবেটিসের ক্লাসিফিকেশন। এরপর প্রেগনেন্ট মহিলাদের শুধুমাত্র প্রেগনেন্সির জন্য একটা ডায়াবেটিস হয়, ওটাকে 3 নম্বরে আমরা রাখতে পারি। বাট ওকে, সাধারণভাবে আমরা ডায়াবেটিসকে দুটো ভাগ বলবো, টাইপ 1, টাইপ 2। 3 নম্বরে যেটা শুধুমাত্র প্রেগনেন্সির উপর ডিপেন্ড করে ওটাকে জিডিএম বলে আমরা, গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে টোটাল ক্লাসিফিকেশন। আচ্ছা। আর ধরুন আমরা কিভাবে বুঝবো এটার কি উইথআউট এনি টেস্ট কি আমরা এটা বুঝতে পারি যে কারো কিছু ফার্স্ট অফ অল তাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক কন্ডিশনস রয়েছে কিনা? তাদের কি ধরনের লক্ষণ তাদের শরীরে বা তাদের ডেইলি রুটিনে যদি দেখতে চাই যে তাদের হয়তো আ একটা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক কন্ডিশনস রয়েছে, এবং যদি তাদের সেই কন্ডিশনস টা থাকে তার একটা তো ডেফিনিটলি কিভাবে তাদেরকে ডেফিনিটলি টেস্ট করা উচিত, এবং এই ক্লাসিফিকেশনটার ব্যাপারেও কি তাদেরকে সিম্পল টেস্ট করতে হয় না? তার সেটা জানার জন্য আরো কিছু অ্যাডিশনাল টেস্ট করতে হয়? না, বেসিক্যালি যখন কোনো পেশেন্ট ডাক্তারের কাছে যাবে, তো ১ম এ হু, তার হু, সিম্পটম গুলো বলবে। এবার ডায়াবেটিস টাইপ 1 এর ক্ষেত্রে আমি সিম্পটম ধরে বুঝতে পারবো। বাট টাইপ 2 কিন্তু ডায়াগনোজ না হয়ে দীর্ঘদিন থেকে যেতে পারে। এরকমও পেশেন্ট হুম, থাকতে পারে ১০ বছর পর তার ধরা পড়ছে। তো হুম, সেক্ষেত্রে হুম, ১ম এ আমাকে সিম্পটমের দিকে নজর দিতে হবে। কি হচ্ছে? তো সেক্ষেত্রে আমরা হুম, যদি যাই, ১ম এ হুম, পেশেন্টের অতিরিক্ত খিদে পাবে, হুম, অতিরিক্ত জল তেষ্টা পাবে, আর বারবার ইউরিন করতে যাওয়া, পেচ্ছাব করতে যাওয়ার ইচ্ছে হবে। এই ৩ হুম, টে আমার প্রাইমারি সিম্পটম। এবার এই ৩ টে দিয়েই কিন্তু আমি টাইপ 1 ডায়াবেটিসকে, এই ৩ টে সিম্পটম একদম বোঝা যাবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যারা দীর্ঘদিন ডায়াগনোজই হয় না,
ওজন, হাতে পায়ে একটু চোখের ঝাপসা দেখতে পারবে বা হাত পা একটু ঝিনঝিন করবে, ঘন ঘন কোনো ইনফেকশন হবে, পায়ে চুলকানি হবে, কোনো জায়গা কেটে গেলে সেটা একটু শুকোতে দেরি করবে, অনেক সময় পেটে ব্যথা, বমি বমি ভাবে, একটা ভেগ কমপ্লিকেশন নিয়ে আসবে। মানে এটা থেকে বোঝা যাচ্ছে এর হয়তো দীর্ঘদিন আগে ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু কোনো বোঝা যাচ্ছে না। তো এই সব সিমটমকে আমাকে একসঙ্গে যুক্ত করতে হবে, যুক্ত করে বুঝতে হবে কি যে কোনটা টাইপ। টাইপ 1 এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ওটা খুব অল্প বয়সে হবে এবং সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু বডির ওজন অনেকটা কমে যেতে পারে। মানে আমরা যে সিমটম গুলো বললাম সেগুলো থাকবে, প্লাস এটার বয়স 30 এর কম হতে হবে। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে অনেক রোগা পাতলা হয়ে যাবে। এটা যদি হয় তাহলে আমরা মোটামুটি ধরতে পারি এটা টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 এর ক্ষেত্রে ওই রোগা হয়ে যাওয়া জিনিসটা হবে না, বাকি সিমটম গুলো থাকবে। আর বয়সটা 30 এর বেশি জেনারেলি হবে, এখন অল্প বয়সেও দেখা যাচ্ছে, বাট জেনারেলি 30 এর বেশি হবে। এই দুটোতে আমরা টাইপ 1 আর 2 কে পার্থক্য করতে পারবো সিমটম দিয়ে। আর আমি একটু ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের ব্যাপারটাতে একটু ডিসক্রাইব করলে ভালো হয়, কারণ ফ্রিকোয়েন্ট ইউরিনেশন ব্যাপারটায় আমরা সবাই জানি, সবসময় শুনি যে জল, শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের প্রচুর জল খেতে হবে। অবভিয়াসলি যখন আমরা জল বেশি খাচ্ছি সেটা আমাদের ইউরিনের থ্রু দিয়ে সেটা পাস হচ্ছে। তো কোন কন্ডিশনসে আমরা বুঝবো ইউরিনের কি কোনো স্পেসিফিক কালার থাকতে পারে, বা কোনো, ধরুন তারা হয়তো রাত্রিবেলা ঘুমোচ্ছে, তাদের ঘুম থেকে উঠে তাদের অনেকবার ওয়াশরুমে যেতে হচ্ছে। তো কোন কন্ডিশনসে আমরা সেটা বুঝতে পারবো বা বোঝা উচিত যে এটাকে আমরা frequent urination that may have a indication যে এটা হয়তো ডায়াবেটিস হতে পারে, সেই ব্যাপারটা আমরা কিভাবে, if you can throw some light on this? হ্যাঁ, এটা জেনারেলি ফ্রিকুয়েন্ট জল বেশি খেলে বেশি পেচ্ছাব, এটা খুব স্বাভাবিক, এটা একটা হেলদি হ্যাবিট। বাট যখন রাইট। রাত্রে আমরা 6-8 ঘন্টা জল খাচ্ছি না তবুও আমাকে 2-3 বার উঠতে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ওয়ার্নিং সাইন যে হ্যাঁ কিছু একটা প্রবলেম আছে, যে রাতে দুবার আমার 2-3 বার ঘুম ভাঙছে। এটা একটা, যদি রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে তাহলে ইউরিনেও সুগারের পরিমাণ বেশি হবে, সেক্ষেত্রে পেচ্ছাবে ইনফেকশনের একটা চান্স হতে পারে, পেচ্ছাবের দাঁতটা জ্বালা করতে পারে, এইটা একটা কমন সিমটম। আরেকটা গ্রামের দিকে দেখা যায় যেটা ধরুন কি যে লোকেরা তো এমনি রাস্তাঘাটে পেচ্ছাব করে দেয়, যদি অবজার্ভ করে কি যে কারো পেচ্ছাবে পিঁপড়ে এসে লেগে যাচ্ছে, তো তার মানে তার পেচ্ছাব দিয়ে গ্লুকোজ বেরোচ্ছে, তার জন্য পিঁপড়ে গুলো এসে লাগছে। এটা কিন্তু অনেক পেশেন্ট এরকম ভাবে, পেশেন্টের মায়েরা এসে বলে, বাচ্চার মা যারা বা যারা, কি যে হ্যাঁ আমার বাচ্চা পেচ্ছাব করলে পিঁপড়ে খুব ঘন ঘন সেখানে চলে যায়। এগুলো এক একটা ছোট গ্রামে গঞ্জে দেখা যায় এই সিমটম গুলো। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই ইউরিনটা আমার সুগার বাড়ার জন্য হচ্ছে। আমরা এটাও শুনেছি যে ওজন বেশি হলে, মানে একটা, সবাই তো আমাদের বডি মাস ইনডেক্স বা বিএমআই রয়েছে, তো ওজনটা বেশি হলেও সেটা কি ডায়াবেটিস হওয়া বা প্রি ডায়াবেটিক কন্ডিশনস এর সাথে তার কোনো যোগসূত্র রয়েছে, কোনো রিলেশন রয়েছে? ফার্স্টে একটু ইফ ইউ ক্যান গিভ এ লিটল বিট অ্যাবাউট বডি মাস ইনডেক্স সেটার ব্যাপারে, এবং সেটার থেকে যদি তাদের একটা ওজন যদি বেশি হয় তার সাথে ডায়াবেটিসের কোনো সূত্র রয়েছে কিনা, if you can share about that. হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে সুগার হচ্ছে একটা ভারসাম্য মেইনটেইন করা, কি যে আমি কতটা খাচ্ছি আর কতটা খাবার ছড়াচ্ছি। যেদিনই এই ভারসাম্যটা হারিয়ে যাবে তখনই কিন্তু সুগারটা হবে। আগে যখন আমরা যদি একটু পিছিয়ে যাই, আমার 1 পুরুষ 2 পুরুষ আগে তারা মাঠে ঘাটে কাজ করতো, জমিতে লাঙ্গল টানতো, তারপরে গিয়ে তারা একটা থালা ভরে ভাত খেত। জিনিসটা এখন তো আমাদের তো দৈনন্দিন জীবনে ওই পরিশ্রমটা কমে গেছে। এখন খাবারটা যদি আমরা ওই হিসাবে না কমাই বা পরিশ্রমটা যদি আমরা না বাড়াই তাহলে কিন্তু একটা ভারসাম্য হারিয়ে যাবে। এবং এটার একটা অন্যতম কারণ এই যে আমাদের শরীরে চর্বি জমছে, আমরা স্থূল হয়ে যাচ্ছি, এটা একটা বড় কারণ ব্লাড সুগার হওয়ার। কেন? কারণ হচ্ছে যে যখনই আমরা মোটা হব, আমাদের চর্বি জমবে, তাহলে অলরেডি এটা বোঝা যাচ্ছে যে আমরা কাজ করছি না সাফিসিয়েন্ট, বডির কায়িক পরিশ্রম আমরা করছি না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যখনই চর্বি জমবে ইনসুলিনের কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হতে থাকে। আমরা একটু চলে যাই খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। আমরা জানি যে আমরা আগেকার তুলনায় আমরা অনেক সচেতন হচ্ছি, অনেক কিছু পেপার, মিডিয়া, নিউজ চ্যানেলস, ইউটিউবেতে আমরা দেখছি যে সঠিক খাওয়া দাওয়াটাও খুব ইম্পর্টেন্ট নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য। বাট ইফ ইউ ক্যান টেল আস যে এক্স্যাক্টলি
ডায়াবেটিস হওয়া বা প্রি ডায়াবেটিক কন্ডিশনস এর সাথে লাইফস্টাইলটাকে কিভাবে আমরা দেখতে চাই? একটা তো আমরা জানি যে হ্যাঁ, আমাদের একটা ফিজিক্যালি ফিট থাকতে হবে, একটা রেগুলার খাওয়া-দাওয়া বা এক্সারসাইজ এর মধ্যে থাকতে হবে। বাট আ ইন দ্য মডার্ন ডেজ আমরা এটাও দেখছি যে কারো যদি কোল্ড ড্রিংকস বা অন্যান্য চিপস বা অন্যান্য ধরনের খাওয়া-দাওয়া নিয়েও তাদের অনেক ধরনের জিনিসগুলো থাকে। বা এটাও দেখেছি বিশেষ করে বাঙালিদের যে বাঙালিদের ডায়েটের মধ্যে ভাত একটা খুবই বড় অংশ। মানে ইট টেকস আ আ অ্যান্ড ভাত মানে কার্বোহাইড্রেট। সো ইফ ইউ ক্যান টেল আস যে ডায়েট বা খাওয়া-দাওয়ার সম্বন্ধে বিশেষ করে ইফ ইউ ক্যান টেক ডিফারেন্ট সেকশনস অফ দি পিপল মানে বাচ্চারা তারা চিপস বা কোল্ড ড্রিংকস এটার খুব একটা ইন্ডিকেশন থাকে এবং মেবি ইন দ্য আর্লি ইয়াং ডেজ মেবি ২০-৩০ বছরে তাদের ফিজিক্যালি ফিট থাকে, তারা হয়তো বেশি অ্যাক্টিভ থাকবে। কিন্তু তাদের একটা সার্টেন লাইফস্টাইল থাকে। আমরাও দেখেছি যে আজকাল অনেকজনই অনেক লেট নাইট পর্যন্ত তারা কাজ করছে বা আ ঘুমোতে ওদের অনেক দেরিতে হচ্ছে। সেটার সাথে কি ডায়াবেটিস এর কোনো রিলেশন রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের খাওয়ার হ্যাবিট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে ওই যে হুম, বললাম আজ থেকে আমাদের ১-২ পুরুষ আগে তারা অনেক হুম, খাবার খেত। এত প্রসেসড জিনিস তখন কিন্তু পাওয়া যেত না। ওই ভাত হুম, সিদ্ধ করে খাচ্ছে, সবজি খাচ্ছে, ফল কেটে খাচ্ছে। তো হুম, একটা খাওয়ার একটা যেটা ইস্যু আমার পার্সোনালি মনে হয়েছে যে খাবারকে যত আমরা প্রসেস করতে থাকবো তাতে কিন্তু হুম, তার ক্যালোরি বাড়তে থাকবে। একটা ছোলা হুম, সিদ্ধ করে খেলে একটা ১০ ক্যালোরি যদি হয়, ওটাকে হুম, মানে জাস্ট ছোলা ভিজিয়ে খেলে ১০ ক্যালোরি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ওই হুম, ছোলাটাকে যদি সিদ্ধ করে খাই ওটাতে ২০ হবে। ওটাকে ভেজে চানা মসলা বানিয়ে খাই ওটাই ৪০ ক্যালোরি হবে। ওটাকে হুম, ডাল বানিয়ে একদম আরো ওই মুচমুচে প্যাকেটে এখন যেগুলো পাওয়া যাচ্ছে ওটাই সেম জিনিসটাই ১০০ ক্যালোরি দিয়ে দেবে। ওই সেম হুম, পরিমাণ ছোলাকে কিন্তু আমরা ৪ রকম ভাবে খেলে ৪ টে ক্যালোরি পাবো। তো আমি হুম, বারবার ওটাই বলার চেষ্টা করি যেকোনো খাওয়ার জিনিসকে যতটা হুম, কাঁচা অবস্থায় খাওয়া যায় যেটাকে আমরা ইংরেজিতে বলি। হুম, হুম, এই যে হুম, যেকোনো জিনিস যতটা কাঁচা অবস্থায় খাবো ক্যালোরিটা ততটা কম থাকবে। এটা হচ্ছে ডায়েট কন্ট্রোল করার একটা ১ নম্বর মূল মন্ত্র যে খাবারটাকে আমরা অকৃত্রিম ভাবেই খাবো যতটা ন্যাচারালি খেতে পারি। ২য় হুম। আ আমরা যখন এখানে একটা খুব এটা ইন্টারেস্টিং জিনিস শুনেছিলাম। এটা খুবই ইম্পোর্টেন্ট। খুবই ইন্টারেস্টিং জিনিস শুনেছিলাম যে, যে খাওয়ারে কোনো লেভেল নেই সেই খাবারটাই সবচেয়ে ভালো অ্যাকচুয়ালি, তাই না? যে এক্সাক্টলি খাবারের লেভেল আছে সেই লেভেল তার মানে হচ্ছে সেটা অনেক ধরনের প্রসেসিং এর থ্রু দিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এটা মানতে হবে যে ওই খাবারটা আমাদের জন্য শরীরে অতটা ভালো নাও হতে পারে। ঠিক আছে? হ্যাঁ। এক্সাক্টলি, এক্সাক্টলি। তারপর খাওয়ার হ্যাঁ, ডেফিনিটলি আমরা তো এটা জানি কি যে শর্করা কোথায়, প্রোটিন কোথায় মানে মাছ, মাংস, ডাল আর সবজি। হু, যেটা হু, আমার একটা সাজেশন থাকে কি যে যখনই আমরা খেতে বসবো, আমাদের হু, হু, যেহেতু এখন কায়িক শ্রম কমে গেছে তো আমাদের শর্করা খাবারটাকেও কমিয়ে দিতে হবে। মানে যেটা ভাত বা রুটিটাকে আমরা একটু কম খাবো। যদি আমি হু, রাফলি একটা থালার অর্ধেকটা পোরশন আমি সবজি বা স্যালাড এগুলো দিয়ে ভর্তি করব। হু, বাকি হু, যেটা থাকছে 1/4 আমি ভাত রুটি খাবো। আর বাকি হু, 1/4 আমি প্রোটিন দিয়ে রাখবো। সেটা মাছ, মাংস বা ডাল। এই সোজা জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের তো জটিল, জটিল ডায়েট চার্ট এর মধ্যেও যেতে হবে না। আমাদের বডি হু, কিন্তু সেটাকে অটোমেটিক্যালি স্মুথলি ম্যানেজ করতে হবে। আর ৩ হু, নম্বর যেটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করতে চাই, স্যালাডটাকে আমাদের বা স্যালাড বা এই জিনিসটাকে আমাদের একটা হ্যাবিট এর মধ্যে নিয়ে আসতে হবে। অনেক সময় প্রবলেম হয়, বাইরে গিয়ে আমরা এরকম আইডিয়াল মিল পাই না। তো ঠিক আছে, স্যালাড তো আমরা পাবোই। সেটাকে হু, ১ম এ খেয়ে নেবো, তারপর বাকি জিনিসগুলোকে আস্তে, আস্তে। তো মানে ইয়েস। ডায়েট না আমরা যখন একটা ডায়েট চার্ট জটিলভাবে দেবো তখন লোকে ওটা নিয়ে উঠতে পারবে না। সহজভাবে যদি ২-৩ টে জিনিস বলে দিই যেটা খুব আমাদের ডেইলি রুটিনে ইমপ্লিমেন্ট করা সম্ভব, তাহলে সেটা আমার মনে হয় বেশি উপযোগী। এরপরে হুম, মানুষজন এখন সবাই সজাগ হয়ে গেছে। সবাই জানে কি যে চিনি খাওয়া চিনি কম খাওয়া উচিত, আলু কম খাওয়া উচিত। সব এটা যতটা আমি একবারেই বলছি না সব বন্ধ রাখতে হবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। থ্যাংক ইউ। এটা খুবই জরুরি এবং আমরা সবাই জানি আমাদের আ দুর্গাপুজোর আসছে এবং পুজোর সময় আমরা সবাই আ আ মিষ্টি বা আইসক্রিম বা এইরকম ধরনের অনেক কিছু খাওয়া-দাওয়া খেতে পছন্দ করি। সেটা বাড়িতেও তৈরি হয়, বাইরে গিয়েও আমরা খাই। তো এই সময়ে আ আমাদেরকে কি জিনিসগুলো মাথায় রাখা উচিত? মানে আমরা এটা বলব না যে না একদমই কিছু খাওয়া চলবে না। বাট যদি আমরা সেটা খাই তাহলে আমাদের কি জিনিসগুলো মাথায় রাখতে হবে যাতে করে আমরা আ ইয়েটাকে আমরা how we can be part of the different এরকম ধরনের অনুষ্ঠানে বা আমাদের কি জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত?
ওই যে আবার আমি প্রথমে ফিরে যাচ্ছি, আমরা যেটা বলেছিলাম ডায়াবেটিস হচ্ছে ভারসাম্যের অভাব। কি খাচ্ছি আর কতটা খরচ করছি, ভারসাম্য। আমি বলছি, এটাও আমি স্বীকার করছি, 95% যদি আমি মেনটেন করি, 5% আমাকে রেখে দিতে হবে, আমি নিজের পছন্দ মতো খাওয়া খাবো। এটাই পুজোর সময়গুলো, সেখানে একটু মানে এই ভারসাম্যটা একটু হবে, মানে টালমাটাল হবে। তো যদি আমরা বেশি খাই বা বেশি ফাস্ট ফুড খাই, আমাকে এটা এনসিওর করতে হবে কি যে আমরা বেশি গাড়ি ঘোড়া চলবো না, ওই 2-4 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই চলে যাব ওই খাবারটাকে খরচ করার জন্য। আর যদি ডায়াবেটিসের অলরেডি ডায়াগনোজড পেশেন্ট থাকে, তার যদি খেতে ইচ্ছা করে, তাহলে তার ওষুধ বা ইনসুলিনের ডোজটাকে একটু ডাক্তার বা কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শে একটু চেঞ্জ করতে হবে। কি যে হ্যাঁ, আমি আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, ডোজ বা ইনসুলিনের ডোজটাকে একটু ডাক্তারের পরামর্শ বা কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শে একটু চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু এই ভারসাম্যটা ম্যানেজ থাকবে। বাকি নর্মাল লোকেদের জন্য হাঁটা চলা বা একটু ঠিক আছে, পুজোতে একটু গাড়ি কম ঘুরলাম, 2-4 কিলোমিটার হেঁটেই নিলাম, এরকম ভাবে একটু ম্যানেজ করলেই কিন্তু ভারসাম্যটা মেনটেন হবে। আমরা এবারে চলে যাই একটু স্লাইড, যেহেতু আমাদের এটা ফার্স্ট সেশন অন ডায়াবেটিস, আমরা চলে যাই এবং এই আজকের সেশনটা আমরা খুবই বেসিক জিনিসগুলো নিয়েই ডিসকাশনস করছি। আমরা একটু প্রেগনেন্সি রিলেটেড যে ডায়াবেটিক কন্ডিশন, সেটা একটা খুবই হাই লেভেল বা খুব সহজ ভাষায় ইফ ইউ ক্যান এক্সপ্লেন, যে এই রিলেটেড যদি কারো কোনো কিছু ধরা পড়ে, তাহলে তাদেরকে কি করা উচিত প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস কন্ডিশন? বেসিক্যালি প্রেগনেন্সি রিলেটেড আমাদের গর্ভকালীন ডায়াবেটিস বলে, ইংরেজিতে জিডিএম এই টার্মটা বলে। এটা বাচ্চা পেটে আসার পরে এই ডায়াবেটিসটা হয়। আমাদের তো সরকারের বিভিন্ন নিয়ম আছে, প্রত্যেক 3 মাসে একবার করে সুগার চেক, বাকি বডির বাকি প্যারামিটার গুলো চেক করা। এটা হচ্ছে সেই পেশেন্টেরই মানে প্রেগনেন্ট অবস্থাতে একবার প্রেগনেন্সি ডায়াগনোজ হওয়ার পর, তারপরেই যখন আমরা রুটিন চেক আপ করি প্রত্যেক 3 মাসে একবার, সেই সময়টা ধরা পড়ে ওই সকালবেলা ফাস্টিংটা 126 এর বেশি, অথবা 2 ঘন্টা পর যেটা, সেটা 140 এর বেশি হলে। এখন এটা বোঝার একমাত্র উপায় কি যে রুটিন আমাদের প্রেগনেন্সি অবস্থায় প্রত্যেক 3 মাসে সুগারটাকে চেক করা। আর সেক্ষেত্রে যদি সুগার ধরা পড়ে আমাদের গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে, মোস্টলি ইনসুলিন দেওয়া হয় সেক্ষেত্রে। আর এটা কিন্তু যদি এটা ঠিকঠাক ভাবে ইনসুলিন দিয়ে একদম রেগুলার ম্যানেজ না করা হয়, তাহলে কিন্তু সঠিকভাবে বাচ্চার ডেলিভারিতে কিন্তু একটা অসুবিধা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চার সাইজ এক্সেসিভ বেশি হয় বা বাচ্চার মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে এই মানে ডায়াগনোসিস হওয়ার পর টিল ডেলিভারি অবধি এটাকে স্ট্রিক্টলি এই ব্লাড সুগারটাকে মনিটর করা প্রত্যেকটা গর্ভবতী মায়ের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। সেক্ষেত্রে হয়তো প্রত্যেক মাসে তাকে সুগার চেক, প্রত্যেক ফ্রিকুয়েন্টলি আমাদের গ্লুকোমিটার দিয়ে রেগুলারলি চেক করে তারপর সেটাকে রাখতে হবে। আমাদের দেশে বা ইভেন সাউথ ইস্ট এশিয়াতে টোটালি কিন্তু এই গর্ভকালীন ডায়াবেটিসের প্রবণতা খুব বাড়ছে গত কয়েক বছর থেকে, এটা আমরা দেখতে পাচ্ছি। একটু হালকা আমরা টাচ করে নেব অ্যাবাউট চোখের উপরে যে ডায়াবেটিস যদি কারো হয়, চোখের উপরে ডায়াবেটিস তারও একটা প্রভাব পড়ে, এটা আমরা মানে শুনেছি। তো ইফ ইউ ক্যান শেয়ার অ্যাবাউট দ্যাট। চোখের উপর যেটা পড়ে, চোখের উপর কিন্তু হঠাৎ করে ডায়াবেটিস আজকে ডায়াগনোসিস হলো কয়েক মাস বা বছরের মধ্যে হবে না। অ্যাটলিস্ট 1 দশক আনকন্ট্রোল ডায়াবেটিস লাগে চোখের উপর এফেক্ট হওয়ার জন্য। তো যারা টাইপ 2 ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছে, কোনোদিন চেক করেনি, 10 বছরে বুঝতে পারেনি যে তার ব্লাড সুগার আছে, হঠাৎ করে তারা কিন্তু আসতে পারে এরকম কি যে হ্যাঁ, একটা অন্ধত্ব চলে আসবে, চোখে দেখতে কম পাবে। এটা হওয়ার কারণ হচ্ছে কি যে আমাদের চোখের যে ব্লাড ভেসেলস গুলো আছে, তার ভিতরে রক্তের এই শর্করাগুলো জমতে জমতে একটা অদ্ভুত রকমের চোখের সার্কুলেশনটা আর আমাদের রেটিনা, এই দুটো জায়গাতেই কি বলবো, একটা নোংরা জিনিস জমে যায় বা অতিরিক্ত শর্করা জমে যেতে পারে, যার জন্য রেটিনোপ্যাথি বলে আমাদের এই ভাষাতে। এটা ওই চোখে দেখতে অসুবিধা হওয়া, এটাই আসবে। বাট এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস লাগবে, তবে আমাদের চোখের উপর এফেক্ট হতে পারে। ডায়াবেটিসটা কি আমরা কোনোভাবে বলতে পারি যে এটা বংশগত, মানে এটার কোনো হেরিডিটি রিলেটেড তার সম্বন্ধে কোনো কিছু কানেকশনস রয়েছে এটা? যেটা আমাদের ডায়াবেটিসের ক্লাসিফিকেশন হিসেবে, টাইপ 1 ডায়াবেটিস একদমই বংশগত নয়। এটা প্যানক্রিয়াস থেকে, যেখান থেকে ইনসুলিন বের হয় আমাদের অগ্নাশয় থেকে, ওই পার্টিকুলার কোষগুলো
নিজের নিজস্ব কারণেই ওটা খারাপ হয়ে যায়, অটো ইমিউন বলে আমাদের ডাক্তারি ভাষায় সেটাকে। সেক্ষেত্রে সেটা একদমই বংশগত নয়। টাইপ 2 টার সঙ্গে অনেক ক্ষেত্রে বংশের হিস্ট্রি যদি কারো বাবা বা দাদুর হয়ে থাকে, ডেফিনেটলি তা হওয়ার একটা কিন্তু হাই চান্স আছে। আর যেটা ওই গর্ভকালীন ডায়াবেটিস, যদি কোনো মহিলার গর্ভকালীন ডায়াবেটিস হয়, তাহলে পরবর্তীতেও তার কিন্তু টাইপ 2 ডায়াবেটিস অথবা তার বাচ্চারও ডায়াবেটিস হওয়ার কিন্তু একটা চান্স থেকেই যায়। তো গর্ভকালীন ডায়াবেটিস হতে গেলে সেই বাচ্চা এবং মা তাদেরকেও কিন্তু ভবিষ্যতে অনেক সজাগ থাকতে হবে, বা তাদের খাওয়া দাওয়া, পরিশ্রম এগুলো ম্যানেজ করতে হবে। তারা কিন্তু তাদের চান্স একটু বেশি থাকে ডায়াবেটিস হওয়ার পরে। আর ফ্যামিলিতে হিস্ট্রি থাকলে তাদের চান্স টাইপ 2 ডায়াবেটিস হওয়ার জন্য। টাইপ 1 কে আমরা কোনোভাবে প্রেডিক্ট করতে পারি না, এটা একদমই রিলেটেড নয়। আচ্ছা, আজকাল আমরা স্ট্রেস এই জিনিসটা আমাদের সবাইয়ের জীবনে চলে এসেছে সামহাও। প্রত্যেকটা জিনিসে আমাদের একটা স্ট্রেস, টেনশন বা ওইসব জিনিস রয়েছে। তো এটার সাথে স্ট্রেস এবং স্লিপ মানে ঘুম, এটার সাথে ডায়াবেটিসের কি কোনো রিলেশন রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের স্ট্রেস, ঘুম এগুলো যেমন রিলেটেড, এরা পুরো আমার বডির মেটাবলিক প্রসেসটাকে ম্যানেজ করে। এই পুরো জিনিসটাকেই দুটো জিনিস মানে কন্ট্রোল করে। এবার যখন আমাদের এই দুটো কারণ, যেটা আমাদের মেটাবলিক প্রসেসটাকে কন্ট্রোল করতো, সেটা যদি আমাদের ক্ষতি হয়, তাহলে এই পুরো প্রসেসে বিঘ্ন ঘটবে। এই বিঘ্ন ঘটার জন্যই শর্করাগুলো আমার কোষে পৌঁছতে পারবে না। একটা দীর্ঘদিন যাওয়ার পর একটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে। তারপরে তারা কিন্তু আমাদের এই সুগার বা ডায়াবেটিস তৈরিকে একটা রোল প্লে করে। তবে হ্যাঁ, এরাই যে একমাত্র কারণ সেটা নয়, বাট এরা একটা অন্যতম কারণ হতে পারে। তো তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস কে যদি আমাদেরকে দূরে রাখতে হয়, তাহলে স্ট্রেসটা আমাদের কমাতে হবে, ঘুমটা আমাদের আরো ভালো হতে হবে। এটা শুধুই নয় যে খালি খাওয়া-দাওয়া বা এক্সারসাইজ, কিন্তু তার সাথে সাথে স্ট্রেস এবং স্লিপ মানে স্ট্রেসটাকে কমানো এবং ঘুমটাকে প্রপার হওয়া, এটা খুবই জরুরি আমাদের সম্বন্ধে, আমাদের লাইফে। আরেকটা খুবই কমন জিনিস নিয়ে আমরা এটাকে আজকের ইয়েটা শেষ করব, যে আমরা বাঙালিরা চায়ের সাথে চিনি টা খুবই মাস্ট। মানে চা চিনি ছাড়া খাওয়াটা কেমন যেন একটা ব্যাপার হয়। তো তাহলে কি আমাদের যারা মেবি প্রি ডায়াবেটিক কন্ডিশন একটা সার্টেন বয়সের পরে আমরা দেখি যে না, আমি চায়ের সাথে চিনি খাবো না, বিকজ মানে there is a chance যে ডায়াবেটিসটা বাড়তে পারে বা সুগারটা বাড়তে পারে। তো এইটার ব্যাপারে আমাদের কি করা উচিত? এটা সেই আমার ওই মূল মন্ত্রের মধ্যে থাকবে কি, যে ভাত রুটি কম, আলু চিনি বাদ। যদি প্রি ডায়াবেটিস একবার হয়ে যায়, ভাত রুটি কমিয়ে দেবো, আলু চিনি একদম বাদ দিয়ে দেবো। এইভাবে এটা এটা প্রথম থেকে আমাদের শুরু করতে হবে। এরা কিন্তু ধরুন দিনে আমি যদি ৩-৪ কাপ চা খাই, চিনি যদি আমি একটু কম করি, দিনে কিন্তু আমি ২-৩০০ ক্যালোরি ওখানে কিন্তু কেটে ফেলতে পারলাম। চা তো আমরা বাঙালিরা ছাড়তে পারবো না, আমাদের আড্ডাখানায় চা লাগবেই। কিন্তু চায়ের ক্যালোরি আমরা চিনি দিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। ইভেন সেম ওই জিনিসটাই আমি বলবো, সবজিতে যদি আলুর পরিমাণটাকে আমরা বন্ধ করে দিই, এইখানেও চায়ের ক্ষেত্রে যেটা যেমন চিনি, আমাদের এই ভাতের থালাতে আলুটা কিন্তু সেম রোল প্লে করে। হ্যাঁ, তো এইটাকে আমাদেরকে ডেফিনিটলি চায়ের সাথে চিনিটা মেবি একবারে হয়তো পুরোপুরি বন্ধ করে দিলে তাদের হয়তো সেটা ভালো লাগবে না। বাট এটা তারা যদি চেষ্টা করতে পারে যে হ্যাঁ, তারা যদি ২ চামচ বা ১.৫ চামচ চিনি খেত, তার জায়গায় ১ চামচ কি হাফ চামচ মানে আস্তে, আস্তে কমিয়ে তারপর পুরোপুরি সেটা অফ করাটা, সেটাই আমাদের মনে হয় জরুরি। তবে এটাও শুনেছি যে অনেকে বলে যে যদি তারা লাল চা খায় বা গ্রিন টি খায়, বিশেষ করে গ্রিন টি এর সাথে মধুটা এড করে। তো মধু আর চিনি এটার মধ্যে মানে কিছু ডিফারেন্স রয়েছে রিলেটেড টু ডায়াবেটিস? দুটোতেই শর্করা আছে। ইভেন আখের রসেও শর্করা আছে, আখেও শর্করা আছে। কিন্তু এই যে আমি প্রথমে একবার বললাম যে যেটাকে র ভাবে খাবো, মধুটা একটু র, চিনি অনেক প্রসেস, আখটা হচ্ছে র, চিনি অনেক প্রসেস। ওটা ওইভাবেই আমাদেরকে ভেবে নিতে হবে যে আখে মধুতেও আছে, চিনিতেও শর্করা আছে, কিন্তু চিনির শর্করার পরিমাণটা আরো অনেক বেশি। কেন? কারণ ওটা অনেক প্রসেসড ফুডে পড়ে গেল তাই। যেক্ষেত্রে মধু বা আখ এটা র একটা জিনিস। আচ্ছা, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি জানি ডায়াবেটিস একটা খুবই
বড় টপিক, বড় সাবজেক্ট এবং পুরোটা আমরা একটা সেশনে কভার করতে পারবো না। বাট আই থিংক আজকের সেশনে আমরা বিশেষ করে বেসিকস অ্যাবাউট ডায়াবেটিস, খাওয়া-দাওয়া, তার সাথে কি লিঙ্কেজ রয়েছে, প্রেগন্যান্সি এবং তার কি লিঙ্কেজ রয়েছে, চোখের সাথে তার কি ইমপ্যাক্ট রয়েছে, সেগুলো আমরা আজকে ডিসকাস করলাম। এবং আমরা ফিউচার সেশনসে আমরা আরো ডিটেইলে এগুলো নিয়ে ডিসকাশনস করব। তো থ্যাংক ইউ সো মাচ ডক্টর তাহির ফর সো মাচ ফর পার্ট অফ দিস। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখেছেন। আমাদের লক্ষ্য হলো স্পেশালিস্ট ডক্টরদের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে রোগীদের কাছে নিয়ে আসা। এছাড়াও আমাদের টেলিমেডিসিনের ব্যবস্থাও রয়েছে। বিশদ জানতে আপনারা ডেসক্রিপশন দেখুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।